আসসালামু আলাইকুম। আমি শুধু চেয়েছি তোমায় এই গল্পের ৬ নম্বর পর্ব নিয়ে আয়সা পড়ছি। গহীন অভয়ারণ্যের মাঝে বৃহৎ সেগুন গাছের পোক্ত বালের উপর বহু কসরত করে তৈরি করা টংঘরের ভেতরটা ছিল নান্দনিক আর সুসজ্জিত। দুধারে দুটো সরু জানালা, এক কোণে বাঁশ দিয়ে মেরামত করে তৈরি একটা সিঙ্গেল চৌকি, একটা স্টাডি টেবিল, একটা চেয়ার, টেবিলের উপর একটা অর্ধমৃত টেবিল ল্যাম্প যার জীবন আর ব্যাটারি দুটোই ফুরিয়ে এলো বলে। এছাড়া রয়েছে পানির কেতলি আর নিত্য প্রয়োজনীয় টুকটাক আসবাবপত্র। ঘরের এক কোণে ছোট্ট ফায়ারপ্লেসটাতে জুৎসই আগুন জ্বলছে, যার লালচে আভায় আলোকিত চারিপাশ। টেবিলের পাশেই বিছানার বিপরীতে রাখা আছে পুরাতন ধাঁচের একটি সিঙ্গেল কাউচ। দেখেই বোঝা যাচ্ছে এই ঘরটি একজনের বেশি মানুষের জন্য উপযোগী নয়, আর না তো এই গা ছমছমে জংলা পরিবেশে সাধারণ কোনো মানুষ টিকে থাকতে পারবে বেশি দিন। নিশ্চয় মাঝে মধ্যে একটুখানি অ্যাডভেঞ্চার প্রেমী মানুষজনের ক্যাম্পিংয়ে আসার চিরাচরিত ইচ্ছেকে মূল্যায়ন করার জন্যই এই টং ঘরের আবিষ্কার। সে যাই হোক, ঘরটা বেশ সুন্দর, কিঞ্চিত ভীতিকর, তাও চলে। সঙ্গ দেওয়ার জন্য মনের মতো একজন হলেই হলো। কিন্তু সরকার কর্তৃক নিষিদ্ধ এই জঙ্গলে ক্যাম্পিং করতে কেই বা আসে? প্রশ্নটা থেকেই গেল ঈশানীর অযাচিত মস্তিষ্কে। তবে সেটাকে আর গভীরে নিয়ে ভাবতে দিল না ওর দুচোখ। তার আগেই সেই নীলাম্বর আঁখি পল্লব আটকে গেল টং ঘরের সঙ্গে এঁটে থাকা এক টুকরো টানা বারান্দায়। ল্যান্টার্নের মৃদু রসনাইয়ে আলোকিত হয়ে আছে পুরো জায়গাটা। খোলা বারান্দার ওপাশে ঝমঝমে মুখরিত আওয়াজে সুউচ্চ পর্বত ছাড়িয়ে নেমে আসছে নাম না জানা পাহাড়ি ঝর্ণার বহর। দিনের আলোতে হয়তোবা স্বর্গের মতোই অপূর্ব লাগে এই জায়গাটা, তবে শুনশান নিরিবিলি রাতে ল্যান্টার্নের মৃদু রসনাইয়েও তার সৌন্দর্য অতুলনীয়। এখানে দাঁড়িয়ে দেখতে গিয়ে চোখ দুটো ওই টানা বারান্দায় এমনভাবে আটকে গিয়েছিল যে ঈশানী আর ঘরের মাঝে দাঁড়িয়ে থাকতে পারল না একদণ্ড। কোথায় আছে, কার সাথে আছে, কি করছে, সবকিছু এক মুহূর্তের জন্য ভুলে গিয়ে মনের ভেতরে জাগ্রত কৌতূহল আর উৎকণ্ঠার বশবর্তী হয়ে এক ছুটে চলে গেল সেই এক টুকরো খোলা বারান্দায়। এবারে ঝর্ণার ঝিরঝির আওয়াজটা আরও বেশি গাঢ় হলো কর্ণকুহরে। সেই সাথে রাত জাগা বন্য প্রাণীর ঘুটঘাট আওয়াজ তো রয়েছেই। তবে ঈশানী এই মুহূর্তে দুনিয়া ভুলে গিয়েছে। এই মুহূর্তে বললে ভুল হবে। অচেনা লোকটার সান্নিধ্যে আসার পর থেকেই এই মাত্রাতিরিক্ত আকর্ষণীয় পুরুষ আর তার আশেপাশের জিনিসপত্র ছাড়া আর কিছু নিয়েই ভাবতে পারছে না ও। নিশ্চয় কোনো এক অজানা চৌম্বকীয় শক্তি বলে ঈশানীকে টানছে সে, নয়তো অচেনা লোকটার প্রতি এতটা আগ্রহ কেনই বা হবে ঘরকুনে একগুয়ে মেয়ে ঈশানীর। তাছাড়া মানুষ ঠিক কতটা আকর্ষণ অনুভব করলে কোনোরূপ দ্বিধাবোধ ছাড়াই অজানা একটা লোকের হুডি পরে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে, সেটাও ভাববার বিষয়। তবে সহজ সরল ঈশানী যে লোকটার নিঃস্বার্থ আন্তরিকতায় ভেতর থেকে গলে গিয়েছে, সেটা ওর নিশ্চিন্ত নীল দিঘির জলের মতো টলটলে চোখ দুটো দেখলেই হলফ করে বলে দেওয়া যায়। সমতল থেকে প্রায় 10 ফিট উপরে অবস্থিত এই টং ঘরের ঝুলন্ত খোলা বারান্দায় পা রাখতেই সবার আগে ঈশানীর চোখ গেল মসৃণ পাটাতনের ঠিক মাঝ বরাবর শটান দাঁড় করিয়ে রাখা একটা বিশাল সাইজের দূরবীনের দিকে। দূরবীনটা জঙ্গলের মাঝে সেই পাহাড়টার দিকে তাক করানো, যেটাতে হাইকিং করতে গিয়েই আজ এই পরিস্থিতির শিকার হয়েছে ঈশানী। যদিও রাতের বেলা বন বিছুটি ফাঁক গলিয়ে কিচ্ছুটি দেখার উপায় নেই, তবুও কৌতূহলবশত সামনে কি আছে দেখার উদ্দেশ্যে দূরবীনে চোখ রাখতে উদ্যত হল ঈশানী। তৎক্ষণাৎ কঠোর নিষেধ ভেসে এলো ওপাশ থেকে, ডন্ট টাচ ইট। অকস্মাৎ রাশভারী আওয়াজে কিঞ্চিত কেঁপে উঠল ঈশানী। চোখ দুটো দূরবীনের কাছাকাছি গিয়েও ফের গতি হারালো মুহূর্তেই। না বলে কয়ে অন্যের জিনিসে হাত দেওয়ার চক্ষু লজ্জায় নিষ্পিস করে উঠল ভেতরটা। তবুও ঘাড় ঘুরিয়ে সরু চোখে চাইল পেছনে। দেখল নিজের ওভারসাইজ কার্গো ব্যান্টের পকেটে দুহাত গুজে ওর থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে লোকটা। এই জঙ্গলের নেটওয়ার্কের নও নেই, তবুও তার দু কানে অ্যাপেল খচিত এয়ারপড লাগানো। ব্যাপারটা অদ্ভুত। অবশ্য এই লোকের সকল কর্মকাণ্ডই অদ্ভুত। শুধু অদ্ভুত বললে ভুল হবে, অদ্ভুত রকম আকর্ষণীয়ও বটে। তাই ঈশানী আর ভাবতে গেল না সেসব নিয়ে। উল্টো বারান্দা ডিঙিয়ে ভেতরে প্রবেশ করে সাবলীল গলায় লোকটাকে শুধালো, আপনি যে বললেন এটা আপনার বাড়ি, তা না হয় মেনে নিলাম, কিন্তু আপনার পরিবার কোথায়? দেখে তো মনে হয় না এখানে আর কেউ থাকে। আগেও বলেছি, আবারও বলছি, আমাকে প্রশ্ন করার স্পর্ধা দেখাবে না। আমি কাউকে কৈফিয়ত দেই না।
আবারও সেই কাঠ কাঠ তিরিক্ষি মেজাজ। ঈশানীর মনে হচ্ছে এগুলো কথা নয়, বরং গলিত সীসা, যা বারবার ওর মুখের উপর ছুঁড়ে মারছে লোকটা। কথার পারদের সীমাহীন রুষ্টতা, যার দরুন বারবার অপমানে নীল হয়ে যাচ্ছে ঈশানীর রাজহংসীর মতো গমরঙা চেহারাখানা। নীলাম্বর চোখের কোণে টলমল করছে অশ্রুজল। ওর চেহারা দেখে মনে হচ্ছে খুব কাছের কেউ কষ্ট দিয়ে ফেলেছে ওকে, আর এক্ষুনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে অভিমানে ফেটে পড়বে ঈশানীর দু চোখ, মন, হৃদয় সবকিছু। তবে অচেনা লোকটার স্বভাব চরিত্রে বোধহয় নির্দয় কথাটা একেবারে বাধাই করে জুড়ে দেওয়া, যার দরুন ইস্যুর এমন করুণ ব্যথাতর চাহিনিতেও তার মাঝে কোনোরূপ হেলদোল দেখা যায় না। ঈশানীও তো কম যায় না, ভেতর থেকে দুর্বল হলেও বাইরের কাঠিন্য যথাসম্ভব ঠিকই ধরে রাখার ক্ষুদ্র প্রয়াস চালালো ও। লম্বা শ্বাস টেনে ঝাঁঝালো গলায় বলল, ঠিক আছে, তাই হবে। আপনি যেহেতু নিজের সম্পর্কে কিছুই বলবেন না, তাহলে আমিও বলবো না। দয়া করে আমাকে কিচ্ছু জিজ্ঞেস করতে আসবেন না। কিন্তু একটা কথা। লোকটা বোধহয় ক্রূর হাসল। কালো মাস্কের আড়ালে ঠোঁটের আগায় খেলে যাওয়া সেই তীক্ষ্ণ হাসিটা চোখ এড়াল না ঈশানীর। তবে ওর নজর এখনও পিয়ার্সিং করানো শূন্য একজোড়া ধূসর বাদামি চোখে নিবদ্ধ। তার চোখ দিতই যেন এক সমুদ্র রহস্য বহন করে, আর সেই রহস্যে ক্রমশ তলিয়ে যায় ঈশানী। কি কথা? মাস্কের আড়াল থেকে আবারও সেই হাস্কি ডিপ রাশভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসতেই ভ্রম কাটে ঈশানীর। তৎক্ষণাৎ লোকটার চোখ থেকে চোখ সরিয়ে ও বারান্দা ডিঙিয়ে ভেতরে প্রবেশ করে সাবলীল গলায় লোকটাকে শুধালো, আমি দয়া করে রিসোর্টে পৌঁছে দিন, ওখানে আমার বন্ধুরা অপেক্ষা করছে। এত রাতে তোমাকে পৌঁছে দেব? মস্করা পেয়েছ? লোকটার কথার মাঝে নিদারুণ হেয়ালিপনা আর জিদি মনোভাব। তবে ঈশানী টলল না, উল্টো কথা ছুড়ে বলল, পৌঁছে দিতে পারবেন না? তাহলে আমাকে সেভ করছেন কেন? কে বলল আমি তোমায় সেভ করেছি? তার এবারের কথাটাও হেয়ালি কিনা ঠিক বুঝতে পারল না ঈশানী, তাই আশ্চর্য কণ্ঠে বলে উঠল, মানে? এরপর অনেকক্ষণ যাবৎ উত্তরের আশায় দাঁড়িয়ে থাকলেও ওপাশ থেকে আর কোনো প্রত্যুত্তর ভেসে এলো না ঈশানীর কানে। ফলস্বরূপ সামনের দৃশ্যপট পর্যবেক্ষণ করার প্রয়াসে চট করে মাথা তুলল ঈশানী। দেখল লোকটা টংঘরের দুয়ার খুলে কোথাও বেরিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে পেছন থেকে লোকটার স্কিনি স্যান্ডো গেঞ্জিটা হাতের মুঠোয় খপ করে টেনে ধরল ঈশানী। আবারও সেই অনাঙ্ক্ষিত শারীরিক স্পর্শে ভেতরটা নাড়িয়ে দিল ওর সুপ্ত নারীসত্তা। তৎক্ষণাৎ মনের মণিকোঠায় ঘাপটি মেরে বসে থেকে কেউ একজন চেঁচিয়ে বলে উঠল, কি আছে তার মাঝে? কেন এত আকর্ষণীয় লাগছে তাকে? আগাগোড়া সে একজন নির্দয় তিক্তভাষী সৌবিষ্ট পুরুষ, আর তো কিছু নয়। কি দরকার নিজেকে তার সামনে এমন অসহায় প্রমাণ করার? তুই না আত্মবিশ্বাসী? অন্য মনটা তৎক্ষণাৎ বিদ্রোহ করে গলা ছেড়ে বেহায়ার মতো বলে উঠল, আমি বোধহয় সত্যি সত্যি ঝড়ের বেগে প্রেমে পড়ে গেলাম। বিপরীত পক্ষ শুধালো, এভাবেও চেহারা না দেখে, নাম না জেনে, তার কথার মায়ায় না পড়ে এক দর্শনে প্রেমে পড়া যায়? জবাবে অন্যমন লাফিয়ে উঠে বলল, যায় তো, খুব যায়। এই নিয়ে দুইবার বাঁচালো সে আমায়। এখন এই মুহূর্তে আমি তার হেফাজতেই সুরক্ষিত রয়েছি। এটা কি আন্তরিকতা নয়? আর সবচেয়ে বড় কথা, আমার মস্তিষ্ক নয়, হৃদয় তাকে চাইছে। এতে আমার হাত কোথায়? শরীরে একটা কোমল হাতের টান অনুভব হতেই পেছনে ঘুরল লোকটা। পেছনে ফিরে ঈশানীর পানে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করতেই দুই মনের বাগবিতণ্ডার ইতি ঘটে তৎক্ষণাৎ। মনের ভাবনাকে পাছে হটিয়ে মেয়েটা মুখ ফুটে বলে ওঠে, কোথায় যাচ্ছেন আমাকে রেখে? ওর কথায় সংকোচ সুস্পষ্ট, হাতটা তবুও অজানা অধিকারবোধে আটকে আছে সুঠামদেহী অচেনা লোকটার পিঠের খাজে। লোকটা নিজ কানের এয়ারপডগুলো খুলে পকেটে রেখে ঘাড় ঘুরিয়ে ঈশানীর দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, চিন্তা নেই, ফিরে আসব। ঈশানী জানে কোনো এক অজানা কারণে এই মানুষটা কৈফিয়ত দেওয়া একদমই পছন্দ করে না, তবু উপায়ন্তর না পেয়ে আরেক দফা অপমানিত হওয়ার প্রস্তুতি নিয়েই ও শুধালো, বলছি যে এত রাতেই জঙ্গলে আমি একা একা থাকব, না গেলে হয় না? লোকটা যেতে যেতে জবাব দিল, না হয় না, চুপচাপ এখানে ওয়েট করো, ভালো না লাগলে ঘুমিয়ে পড়ো। লোকটার কড়া জবাবে হেলদোল হল না ঈশানীর, উল্টো দ্বিতীয়বার প্রশ্ন ছুড়ে বলে উঠল, আর আমাকে রিসোর্টে কখন পৌঁছে দেবেন? আবহাওয়া ভালো হলে আগামীকাল, মাটির রাস্তা না শুকলে শহরের দিকে যাওয়া পসিবল নয়। আর আপনি? ঈশানী বাক্যটুকু শেষ করতে গিয়েও পারল না আর, তার আগেই হুড়মুড়িয়ে বেরিয়ে গিয়ে বাইরে থেকে ধাপ করে টংঘরের দরজা লাগিয়ে দিল লোকটা। আর ঈশানী একা একাই পড়ে রইল মাটি থেকে প্রায় 10-12 ফিট উপরে গহীন জঙ্গলের মাঝে ওই ছোট্ট এক টুকরো ঝুলন্ত ঘরের ভেতর। বারান্দায় টাঙানো হারিকেনটা এখনও টিমটিমিয়ে আলো ছড়াচ্ছে চারিদিকে। পরিবেশটা রোমাঞ্চকর, অথচ ঈশানীর একটুও ভয় করছে না, উল্টো ভেতর ভেতর আগ্রহের দাবানল ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। কেন যেন তাকে জানার, তাকে চেনার এক আকাশসম ইচ্ছে মস্তিষ্কে জড়ো হয়ে আছে, অথচ এই ঈশানীই কিনা নিজে থেকে কাউকে চেনার কিংবা জানার ইচ্ছে পোষণ করেনি কোনো কালেই।
লোকটাকে নিয়ে ভাবতে গিয়ে চট করেই ঈশানীর মন বলে ওঠে, আচ্ছা, আমি যে তাকে নিয়ে এত কিছু ভাবছি, তার জীবনে যদি অন্য কেউ থেকে থাকে তখন কি হবে? ব্যাপারটা তো আমার জন্য ভীষণ কষ্টদায়ক হবে। কিন্তু আমি তো এমন কিছুই চেয়েছিলাম, প্রেমে পড়ার নিদারুণ ব্যথায় নীল হয়ে যাক আমার হৃদয়। নিজ মনের কথায় উপহাস করে হাসল ঈশানী, পরক্ষণেই বিড়বিড় করে বলে উঠল, কোনোদিন প্রেমে পড়িনি বলে উপরওয়ালা বোধহয় আমার এই উইশটাই কবুল করে নিল। নয়তো এভাবেই কেন কাউকে ভালো লাগতে হবে? কেন আমার হৃদয়টা তার দেওয়া কড়া নিষেধাজ্ঞা, দূরত্বের গণ্ডি কিছুই মেনে নিতে চাইছে না? আশ্চর্য। মনের প্রশ্ন মনেই চাপা পড়ে রইল ঈশানীর, কারণ ইতিমধ্যে আবারও দরজা খোলার খুটখাট আওয়াজে মস্তিষ্ক সচকিত হয়ে উঠেছে ওর। ঘাড় ঘুরিয়ে সেদিকে দৃষ্টিপাত করতেই ঈশানী লক্ষ্য করে লোকটা ফিরে এসেছে। তার পরনে আরেকটা ব্ল্যাক হুডি, হাতে দুটো ইনস্ট্যান্ট র্যামেন নুডলস। লোকটা ঘরে প্রবেশ করে সবার আগে মাথার ক্যাপটা খুলে সাইডে রাখল। তৎক্ষণাৎ একঝাঁক সিল্কি আন্ডারকাট লম্বা চুল এসে কপাল ছুল তার। বেখেয়ালি সেগুলো ব্যাকব্রাশ করতে করতেই লোকটা টেবিলের দিকে এগিয়ে গিয়ে কেটলিটাকে ফায়ারপ্লেসের আগুনে রেখে র্যামেন বানানোর ক্ষুদ্র প্রস্তুতি নিতে শুরু করে। ঈশানী সেই তখন থেকে অবাক চোখে পর্যবেক্ষণ করছে সবটা। এই গভীর রাতে জঙ্গলের মাঝে ইনস্ট্যান্ট নুডলস কোথায় পেল সে? ভেতরে অদম্য কৌতূহল, অথচ হৃদয়ে ভালো লাগার প্লাবন। দুই দিকের টানাপোড়নে ক্লান্ত ঈশানী, তাই চুপচাপ চৌকিটায় বসে লোকটার কাজগুলো আর চোখে দেখে যাচ্ছে শুধু। তার আগাগোড়া চলন বলন, এমনকি প্রতিটা মুভমেন্ট বেশ সূক্ষ্ম নজরে পরখ করছে ঈশানী, সেই সাথে প্রতি মুহূর্তে অভিভূত হচ্ছে। না চাইতেও ভেতরে ভেতরে তার প্রতি আকর্ষণ অনুভব করতে বাধ্য হচ্ছে ঈশানী। ঈশানী যখন আর চোখে এভাবে চোরের মতন লুকিয়ে চুরিয়ে লোকটাকে একমনে পরখ করছিল, ঠিক সে সময় হুট করে লোকটা না ঘুরেই ঈশানীর উদ্দেশ্যে বলে উঠল, আমাকে এভাবে লুকিয়ে দেখা বন্ধ করো। চরম অপরাধ করে ধরা পড়ে যাওয়ার মতোই হৃদয়টাকে কেউ এক থাবায় খামচে ধরল ঈশানীর। ও তাড়াহুড়ি চোখ নামিয়ে নিজের শুষ্ক অধর ভিজিয়ে কথা ঘোরানোর প্রয়াসে অস্ফুটে বলল, এত রাতে এখানে র্যামেন কোথায় পেলেন আপনি? আমাকে অযথা প্রশ্ন করো না, উত্তর পাবে না। কথা বলতে বলতেই লোকটা এবার র্যামেনের কাপ সমেত ঘুরে দাঁড়ালো ঈশানীর দিকে। কাপ দুটো থেকে ভুরভুর করে রান্না করা র্যামেনের সুস্বাদু সুবাস বেরিয়ে আসছে, যা ঈশানীর ক্লান্ত পরিশ্রান্ত পাকস্থলীকে দ্বিগুণ ক্ষুধার্ত বানিয়ে দিতে সক্ষম। র্যামেনের গন্ধে ঈশানী লোকটার দিক থেকে চোখ সরালো ফের। লোকটা এবার এগিয়ে গিয়ে কাপ দুটো স্টাডি টেবিলের ওপর রাখল। সঙ্গে সঙ্গে রাগ অভিমানের পাট চুকিয়ে ক্ষুধার্ত ঈশানী এগিয়ে গিয়ে বসে পড়ল চেয়ার পেতে। ঈশানী চেয়ারে বসেছে দেখে লোকটা বিছানার পাশ থেকে একটা বেতের স্টুল টেনে ওর মুখোমুখি হয়ে বসল। ঈশানী তখনও চপস্টিক আর মুখের সাহায্যে গরম র্যামেনকে ঠান্ডা করার নিদারুণ চেষ্টায় মত্ত। তবে মুখে তুলে খাওয়ার আগেই ওর দুনিয়া থমকে দিয়ে আচানক নিজের কালো মাস্কটা খুলে ফেলল লোকটা। সঙ্গে সঙ্গে ঈশানী যা ভেবেছিল তার চেয়ে দ্বিগুণ আকর্ষণ খেলে গেল ওর নীলমণিযুক্ত দুচোখের পাতায়। এবার আর লুকিয়ে চুরিয়ে নয়, অজানা ঘোরের বসে অনেকটা নিঃসংকোচে লোকটার মুখশ্রীর পানে হাঁ করে তাকিয়ে রইল ঈশানী। ফায়ারপ্লেসের জ্বলন্ত অগ্নিশিখায় একটা গম্ভীর অথচ ভীষণ সুদর্শন যুবকের ধারালো চোয়াল, তির্যক ভ্রুযুগল, ফিনফিনে পাতলা কালচে বাদামি অধর আর সবচেয়ে আকর্ষণীয় অধরতলায় কুচকুচে কালো তিলক সবকিছুই এক ঝলকে মুখস্থ করে নিল ঈশানী। তবুও যেন আগ্রহ দমার নামই নেই। অথচ লোকটা কত নির্দ্বিধায় র্যামেনে চপস্টিক চালাচ্ছে। মনোযোগী ভঙ্গিমা তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে। কাজের মাঝেই ঠোঁটের ফাঁক গলিয়ে ঝিলিক দিচ্ছে একসারি সুগঠিত দন্তরাশি। লোকটা ক্ষণে ক্ষণে দাঁত দিয়ে তার অধর কামড়ে ধরছে, কখনো বা পিয়ার্সিং করা ভ্রুতে ভাঁজ ফেলে অজান্তেই জিভ দিয়ে গাল ঠেলে ধরছে। আর এই প্রতিটা কাজ বিস্ময়ে পরখ করছে ঈশানী। কি জানি কেন এত ভালো লাগছে। এখন তো সন্দেহের পাল্লা আরও ভারী হয়ে উঠল ঈশানীর। এবারও সত্যিই মনে হচ্ছে এই লোক নির্ঘাত কোনো নামিদামি সুপারস্টার। নিশ্চয়ই প্রকৃতির সঙ্গে একাকী সময় কাটাতে একটু বিশ্রাম নিতেই চুপি চুপি নেটওয়ার্কের বাইরে চলে এসেছেন। ব্যাপারটা দারুণ, কারণ আজকাল পাপারাজিদের জন্য সেলিব্রিটিদের কোথাও শান্তি নেই দুদণ্ড। সেদিক থেকে এই আইডিয়াটা মোটেই ভালো নয়। ওই জন্যই হয়তো কোনো কিছু শেয়ার করায় এত আপত্তি তার। যাই হোক, মনের সন্দেহ আর ভয়টা তো কাটল এতক্ষণে। এত সুদর্শন আর মেইনটেনিং মানুষটা যে সাধারণ কেউ হতেই পারে না সে আমি আগেই আন্দাজ করেছিলাম। কিন্তু উনি কি সিঙ্গেল? লোকটার মুখোমুখি বসে তার দিকেই নিষ্প্রভ চোখে তাকিয়ে থেকে নিজ মনের এমন নির্ভেজাল প্রশ্নে বেকুব বনে গেল ঈশানী। পরক্ষণেই নিজের উচাটন মনকে সংবরণ করতে দাঁত দিয়ে জিভ কাটল। ওদিকে খেতে খেতেই ঈশানীর উদ্দেশ্যে লোকটা বলল, আমার দিকে হাঁ করে তাকিয়ে না থেকে খাবারে মন দাও। কি করে বুঝলেন আমি আপনার দিকে তাকিয়েছিলাম? ঈশানীর আচমক প্রশ্নে হুট করেই মাথা তুলে আবারও সেই শূন্য চোখজোড়া ওর দিকে রিভলভার তাক করার মতোই তাক করালো লোকটা। লোকটার এহেন তির্যক চাহনিতে আত্মা কেঁপে উঠল ঈশানীর। ও তৎক্ষণাৎ ভয়ে জড়সড়লয়ে চোখ নামিয়ে আমতা আমতা করে বলে উঠল, না মানে আপনি তো দেখেননি অথচ বলে দিলেন। ইটস কল্ড সিক্স সেন্স।
খেতে খেতে জবাব দিল লোকটা। ঈশানী মনে মনে পিঠ চাপড়াল তার, বলল, বাবা, সেলিব্রিটিদের বুঝি এত মারাত্মক সেক্স সেন্স হয়? সে যাই হোক, লোকটা যেহেতু গাম্ভীর্যতা ছাপিয়ে একটুখানি কথা বলেছে, তাই ঈশানী ভাবল এই সুযোগে কথা এগোবেও। যদি কোনোভাবে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু তথ্য জানা যায় তাহলে ব্যাপারটা মন্দ হবে না। তাই এবার নিজ উদ্যোগেই কথা ছুড়ল ঈশানী। রামেনের বাটিতে চুমুক দিয়ে বলল, আমি ঈশানী। কথা শুরু করার আগেই ওর মুখ থেকে বাজ পাখির মতো ছো মেরে কথা নিয়ে নিল লোকটা। বলল, ঈশানী তুচকারনিয়া, কক্সবাজার বংশভূত, চিটাগং নিবাসী। খাগড়াছড়িতে মিউচুয়াল ফ্রেন্ডসদের সাথে হিল হাইকিংয়ে এসেছো। আপাতত সেখানেই একটা স্থানীয় রিসোর্টে উঠেছো। অ্যাম আই রাইট? শেষ কথাটা বলে ঈশানীর পানে শকুনের মতো তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে তীরের ছিলার মতো এক ভ্রু উচালো লোকটা। এভাবে গড়গড় করে অচেনা লোকটার মুখে নিজ বায়োডেটা শুনে কিঞ্চিত বিব্রত হল ঈশানী। অপ্রস্তুত ভঙ্গিতে এদিক ওদিক চোখ ঘুরিয়ে চট করেই বলে উঠল, এক রাতেই আপনি আমার অনেক খোঁজখবর নিয়েছেন বোধ করি, কিন্তু আপনার সম্বন্ধে তো কিছুই জানা হলো না। এবার না হয় আপনার সম্বন্ধে কিছু বলুন। লোকটা নতুন উদ্যমে আরেক দফা ঈশানীকে অপমানের জোয়ারে ভাসিয়ে দিয়ে বলে উঠল, আমাকে জানতে এসো না, পরে পস্তাবে। তবুও আমি জানতে চাই। নরম হৃদয়ের মেয়েটার কণ্ঠে হুট করেই কোথা থেকে যে এত দৃঢ়তা এলো তা ঠাউর করতে পারল না লোকটা। তবে তৎক্ষণাৎ স্টুল ছেড়ে উঠে গিয়ে অন্যদিকে ঘুরে অনুভূতিহীন গলায় সে বলল, আগেও বলেছি, আবারও বলছি, আমি কাউকে কৈফিয়ত দিই না, সো ডোন্ট টক টু মি লাইক দ্যাট। দেখা হয়েছে থেকে ঈশানীর হৃদয়ে আবেগ জড়ানো সদ্য তৈরি হওয়া অনুভূতিগুলোকে বারবারই এভাবে মুখের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করে দিয়ে অপমানিত করছে লোকটা। তবুও কোথায় যেন নিজের আত্মসংযম, আত্মসম্মান সব কিছু জলাঞ্জলি দিয়ে ঈশানী প্রতিবারই আগ বাড়িয়ে কথা বলার জন্য এগিয়ে গিয়েছে। কারণ ওর মন বলে, লোকটা উপরে যা দেখায় ভেতরে একেবারেই তা নয়। হয়তোবা স্বভাবের দিক দিয়ে সেও অনেকটা ওর সাথে সদৃশ, যার কিনা উপরিভাগ শক্ত খোলসে আবৃত হলেও ভেতরটা ভীষণ নমনীয়। কিন্তু এবার মনে হচ্ছে ঈশানীর সব ধারণাই ভুল। লোকটা সত্যিকার অর্থেই পাষাণ আর নির্দয় প্রকৃতির। নইলে একটা মেয়ে মানুষের সাথে কিভাবে যথাযথ নিয়মে কথা বলতে হয় সেটুকু ভদ্রতা পর্যন্ত জানে না। নাকি সেলিব্রিটি বলে মনের ভেতরে এত অহংকার? তাই যদি হয় তবে ঈশানীও কম যায় না। ও এবার মনে মনে ঠিক করল, যতই ভালো লাগা কাজ করুক না কেন আর যতই তার প্রতি দুর্বলতা বাড়ুক না কেন, ও নিজে থেকে আগ বাড়িয়ে এই পাষাণ লোকটার সাথে আর একটা কথাও বলবে না, কিছুতেই না। যেই ভাবা সেই কাজ। মুখে একেবারে কুলো পেটে বসে রইল ঈশানী। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাইরের আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো বিটেলের মতো ঝড় আসবে আবারও, আর তা না হলে মুষলধারার বর্ষণ হবে নিশ্চিত। ঈশানী যখন এক মনে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, এমন সময় লোকটা বারান্দায় টাঙানো কেরোসিনের ল্যান্টার্ন নিভিয়ে দিতে দিতে হাস্কি টোনে বলল, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। তাই করল ঈশা। পরনের হুডিটা টেনে টুনে খানিকটা কাঁচুমাচু হয়ে চুপচাপ শুয়ে পড়ল বাঁশের তৈরি এক ফালি সিঙ্গেল বেডের ওপর। এখন চারিদিকে পিন পতন নীরবতা। ছোট্ট ঘরটায় কোনোরূপ সার শব্দ নেই, আর কাঠকয়লা জ্বলে গিয়ে আগুন নিভে এসেছে। ফায়ারপ্লেসের যার দরুন চারপাশ নিস্তব্ধ তিমিরে মোড়ানো। ঘুটঘুটে অন্ধকারের মাঝেই ঈশানী পাশ ঘুরে শুয়ে আছে। ঠিক সেই সময় আকস্মিক বিজলির আলোতে আলোকিত হয়ে ওঠে পুরো টংঘর। দমকা হাওয়ায় ক্ষণে ক্ষণে সাঁই সাঁই আওয়াজ তুলে খোলা বারান্দা ছাপিয়ে মেঘ ভেজা বাতাসে এলোমেলো হয়ে যায় আসবাবপত্র। সেই সাথে হিমেল হাওয়ার পারদে শিরশির করে ওঠে ইস্যুর সর্বাঙ্গ। রোমাঞ্চকর অনুভূতিতে দাঁড়িয়ে যায় শরীরের সমস্ত লোমকূপ। আর কয়েক সেকেন্ড অন্তর সেই ক্ষণিকের বিজলির আলোতে ওর জলজলে নীলাম্বর চোখের সাথে মিলিত হয় আরও একজোড়া শূন্য বাদামি চোখ, যে চোখে নেই কোনো অনুভূতি আর না তো আবেগ। অথচ অন্ধকারের মাঝে সেই দৃষ্টি নির্লিপ্তে নিষ্প্রভ হয়ে এঁটে আছে শরতের মেঘমুক্ত আকাশের মতোই ঈশানীর গাঢ় নীল চোখে। ঈশানী কিছুতেই পড়তে পারছে না ওই শূন্য নির্জীব চোখের ভাষা। তবে এই দৃষ্টি ওর অন্তঃস্থলে কেমন একটা ভোতা অনুভূতি জাগিয়ে তুলেছে হঠাৎ করে, যার ফলস্বরূপ অন্ধকারের মাঝেই অস্ফুটে একটা বাক্য বেরিয়ে আসে ঈশানীর কণ্ঠনালী ভেদ করে। ইস্যু, আপনার পরিবার? লোকটা ঈশানীর মুখোমুখি কাউচের ওপর বসেছিল। এখন তার মুখে মাস্ক আবৃত নেই, বরং বিজলির উজ্জ্বল আলোয় তার চিবুকের ওই কালো কুচকুচে তিলকটা কয়েক সেকেন্ড অন্তর অন্তর জলজল করে উঠছে। ঠোঁটের নিচের তিল যেন তার পৌরুষ বোধকে দ্বিগুণ আকর্ষণীয় করে তুলেছে। যে নারীটা কখনো পুরুষের সৌন্দর্যে আটকায় না, সেও বোধহয় এই একরত্তি তিলকের সৌন্দর্যের প্রশংসা করতে বাধ্য। এমন গৌরবর্ণের পুরুষালী তীক্ষ্ণ চেহারায় একেবারে জুৎসই বিউটি স্পট এমনটা কমই দেখা যায়। বরাবরের মতোই আলো ছায়ার মাঝে লোকটাকে খুঁটিয়ে দেখতে দেখতেই আশ্চর্য হয় ঈশানী, যার চেহারা এত সুনিপুণ আর সুদর্শন, তার কথাবার্তায় এতটা তিক্ততা, এও কি মানা যায়?
ঈশানীর ভাবনার সুতো ছিল লোকটার গম্ভীর গলায় বলা আরও কিছু তিক্ত কথার পারদে। কতবার বলেছি আমাকে প্রশ্ন করবে না, আর করলেও উত্তর পাবে না। ঈশানী অবশ্য এবার আর হতবাক হয়নি, ও এটার জন্য প্রস্তুত ছিল, তাই উত্তর না পাওয়া সত্ত্বেও চুপ হয়ে রইল। ঈশানী চুপ থাকলেও অপর পাশ থেকে লোকটা কী ভেবে যেন গলাটা কিঞ্চিত খাদে নামিয়ে বলল, তুমি যেটা শুনতে চাইছো সেটা নেই। এবার আর অন্ধকারের মাঝে তাকিয়ে থাকতে পারল না ঈশানী। ভীষণ রকম অস্বস্তিতে পড়ে তাড়াহুড়ো করে ঘুরে শুলো অন্য পাশে। অন্যদিকে ঘুরে চোখ দুটো খিঁচে বন্ধ করে মনে মনে ভাবল, ইস, উনি কি করে বুঝল আমি আদতে কি শুনতে চেয়েছি? তাহলে কি উনি এটারই উত্তর দিলেন? আকস্মাৎ বন্ধ চোখ দুটো খুলে গেল ঈশানীর। তৎক্ষণাৎ ঠোঁট কামড়ে ভেতরে নিদারুণ উত্তেজনা সংবরণ করে পুনরায় লম্বা শ্বাস টেনে স্থির করল নিজেকে। মনের ভেতরে অনেকটা অযাচিত খুশি জমিয়ে ভেতর থেকে একটা চাপা কৌতূহল আর দুশ্চিন্তার অবসান ঘটতেই কখন যে নির্বিঘ্নে ঘুমের দেশে পাড়ি জমালো মেয়েটা তারারই আত্মা নেই। এরপর যখন ঘুম ভাঙে তখন সূর্যি মামা পূব আকাশে অবাধে ঝুরঝুরে সোনালি রোদ ছড়িয়ে দিয়ে বসে আছে। আকাশ পরিষ্কার, যত্রতত্র ধূসর মেঘের ভেলা উড়ে বেড়াচ্ছে বইকি। তবে তুলনামূলক আজকের আবহাওয়াটা বেশ ভালো। আষাঢ়িয়া বাদলা দিনের অবসান হলো। তবে ঈশানী যতক্ষণে আড়মোড়া ভেঙে চারিদিকে খেয়াল করে ঠাউর করতে পারল যে ও আসলে কোথায় আছে, ততক্ষণে পুরোদমে রেডি হয়ে কালো মাস্কের আড়ালে নিজের সুদর্শন চেহারাটাকে ঢেকে ঢুকে নাম না জানা লোকটা এসে দাঁড়ালো ঈশানীর মুখোমুখি হয়ে। এভাবে হঠাৎ করেই সামনে আসায় খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল ঈশানী। ও তাড়াহুড়ো হাতে নিজের এলোমেলো চুল জামাকাপড় সব ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ল। লোকটার তাতে কোনোরূপ হেলদোল নেই। সে ঈশানীর সামনে দাঁড়িয়ে হুকুমের স্বরে বলল, চেঞ্জ করে নাও, তুমি ফিরে যাবে এখনই। লোকটার কথায় ঈশানীর যেখানে খুশিতে হাঁফ ছেড়ে বাঁচার কথা, সেখানে কেন যেন খুশি হতে চেয়েও পারল না মেয়েটা। উল্টো সকালে রোদের মতোই হাস্যোজ্জ্বল মুখখানা মুহূর্তেই কালো মেঘের আড়ালে ঢাকা পড়ে গেল ওর। এক্ষুনি হৃদয়ের ভেতরে কোথাও একটা আনচান করছে। কেন যেন মনে হচ্ছে এটাই প্রথম আর এটাই শেষ দেখা নয়তো। তাকে কি আর কখনো খুঁজে পাবো আমি? কিছুই তো জানি না তার সম্বন্ধে। তাহলে ঈশানীকে খুব বেশিক্ষণ ভাবতে দিল না লোকটা। ভাবনার মাঝেই তীক্ষ্ণ আওয়াজে বলল, বাইরে ওয়েট করছি, যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করে বেরিয়ে এসো। ঈশানী অপারগ। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে এই নির্দয় লোকটার সামনে নিজের অনুভূতিগুলোকে সাজিয়ে প্রকাশ করার সাধ্য সাহস কোনোটাই ওর নেই। অগত্যা নিজের হৃদয়ে হুট করে তৈরি হওয়া এই নামহীন একরাশ অনুভূতির জোয়ারকে হৃদগহীন সাবধানে চাপা দিয়ে আবারও আপন গন্তব্যে ফিরে যাওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ালো ঈশানী। একটা দুশ্চিন্তাগ্রস্ত রাত যে কতটা দীর্ঘ হতে পারে তা আগে জানা ছিল না জিসানের। কাল রিসর্টে ফিরে ঈশানীকে খুঁজে না পেয়ে সারা রাত স্থানীয় পুলিশ স্টেশনে কাটিয়েছে জিসান। পুলিশরা মিলিটারির সঙ্গে যোগাযোগ করলেও লাভ হয়নি খুব একটা। তারা কিছুতেই ওমন ঝড় বৃষ্টির রাতে জীবনের ঝুঁকি নিয়ে ওই রেস্ট্রিক্টেড জঙ্গলে প্রবেশ করতে নারাজ। অগত্যা সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে জিসানকে। সকালে মিলিটারিরা ঈশানীকে খোঁজার উদ্দেশ্যে বের হলে তবেই রিসর্টে ফিরে আসে জিসান। রিসর্টে ফিরে লবিতে গিয়ে কাউন্টারে বসা চাকমা সম্প্রদায়ের লোকটাকে আকারে ইঙ্গিতে জিসান শুধালো, আচ্ছা, ঈশানী কি ফিরেছে? লোকটা কাল থেকেই এদের কাহিনী পর্যবেক্ষণ করছে, কিছুটা আন্দাজও করেছে বটে, যার দরুন বুঝতে পেরেছে যে এদের মধ্যে কেউ একজন নিখোঁজ। তাই তিনি তৎক্ষণাৎ না সূচক মাথা নাড়িয়ে ভাঙা ভাঙা বাংলায় বললেন, তিনি ঈশানীকে ফিরে আসতে দেখেননি। লোকটার কথায় নিরাশ হয়ে দীর্ঘশ্বাস ছেড়ে লাউঞ্জের দিকে এগিয়ে গেল জিসান। সে সময় লাউঞ্জের বিশাল মনিটরে সকালের শিরোনাম দেখানো হচ্ছিল, যেখানে একজন সুশ্রী সংবাদ পাঠিকা অনর্গল বলে যাচ্ছিলেন একের পর এক এক্সক্লুসিভ সংবাদ। জিসানও বেখেয়ালে সেদিকেই তাকিয়েছিল। তবে হুট করে একটা পর্যায়ে এসে সংবাদ পাঠিকা বলে ওঠেন, আশঙ্কা মুক্ত নয় বাংলাদেশ। কর্ণকুহরে বাক্যটা পৌঁছাতেই সচকিত হয়ে টিভির পর্দায় চোখ রাখল জিসান। দেখল কালো মাস্ক, কালো বেসবল ক্যাপ, কালো হুডি, মোট কথা আগাগোড়া কালো দিয়ে আবৃত একটা মানুষের ঝাপসা অবয়ব। বিভিন্ন জায়গা থেকে গোপনে তোলা বেশ কিছু ছবি ভাসছে টিভির পর্দায়। সেগুলোকে উদ্দেশ্য করে সংবাদ পাঠিকা বলছেন, এক গোপন সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে বিশ্বের ইয়াং মাফিয়া টেররিস্ট গ্রুপগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া ত্রাস গ্রুপের লিডার এরিশ ইউভান বেশ কিছুদিন ধরে বাংলাদেশে অবস্থান করছেন। প্রায়শই দেশের অলিতে গলিতে ছদ্মবেশে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাকে। ধারণা করা হচ্ছে কোনো গোপন মিশনকে কেন্দ্র করে তার এই হঠাৎ আগমন। যদিও এরিশ ইউভান বাংলাদেশ সরকারের সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে, তবু তার মিশন এবং উদ্দেশ্য নিয়ে তদন্ত করছেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই। জিসান এটুকু দেখতে না দেখতেই ওর ফোনে কল এলো। ফোনটা রিসিভ করে কানে তোলার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে মৃণালিনী চেঁচিয়ে বলে উঠল, এক্ষুনি উপরে আয় জিসান।
আমরা ঠিক চিনতে পারছি না ওকে। মৃণার কথা শুনে জলদি উপরে ছুটে গেল জিসান। গিয়ে দেখল পেছনের বারান্দায় উকি দিয়ে কি যেন দেখছে ওরা সকলে। জিসানও কৌতূহল বশত তাড়াহুড়ো এগিয়ে গেল সেখানে। অতঃপর সবাইকে সরিয়ে নিচের দিকে উকি দিতেই দেখতে পেল রিসর্টের পেছনের গেট বরাবর জঙ্গলের রাস্তায়, যেখানে সাধারণ মানুষ যাতায়াতে সরকারের কড়া নিষেধাজ্ঞা রয়েছে, ঠিক সেই রাস্তায় একটা ছাদ খোলা জিপ দাঁড় করানো, যেখানে বসে আছে কালো মাস্ক আর হুডি পরিহিত একটা লোক। আর ঈশানী অক্ষত অবস্থায় জিপের সামনে দাঁড়িয়ে কি যেন কথা বলছে লোকটার সঙ্গে। বাইরের আবহাওয়া ইতিমধ্যে বর্ষায় রূপ নিয়েছে, ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, অথচ বৃষ্টির মাঝেই কি অবলীলায় দাঁড়িয়ে আছে ঈশানী, যেন এই মুহূর্তে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগানোর চেয়েও লোকটাকে সময় দেওয়া বেশি জরুরি। এদিকে জিসান ঈশানীকে দেখল তো ঠিকই, তবে পরমুহূর্তেই গাড়িতে বসে থাকা লোকটার পানে নজর বুলিয়ে আটকে উঠে অস্পষ্ট সুরে বলল, এরি শিউভান। রিসর্টের সামনে জিপ থামাতেই নেমে পড়ে ঈশানী। যাত্রাপথে একটা কথাও আর হয়নি দুজনার। ঈশানী যদিও বা আগ বাড়িয়ে কিছু শুধিয়েছে, তবে প্রতিপক্ষ থেকে বরাবরই একই প্রত্যুত্তর ভেসে এসেছে, আমি কাউকে কৈফিয়ত দেই না। এই একটা বাক্য কতবার যে ঈশানীর আত্মসম্মানের ভিত টলাই দিয়েছে তার ইয়ত্তা নেই। তবুও যাত্রা শেষে জিপ থেকে নেমে অন্তিমবারের মতো ধরা গলায় ঈশানী বলে ওঠে, আমি জানি যে আমি আপনার বিশ্বাসযোগ্য নই, তবু শেষবারের মতো একটা আর্জি, আপনার নামটা অন্তত বলে যান। লোকটা মাস্কের আড়াল থেকে রাশভারী আওয়াজে বলে উঠল, আর কখনো মুখোমুখি হব না আমরা, তাহলে নাম জেনে কি করবে? এই ভয়ঙ্কর সত্যি কথাটা খুব করে এড়িয়ে যেতে চেয়েছিল ঈশানী, কিন্তু পারল না। সামনে বসে থাকা অনুভূতিহীন পাষাণ লোকটা কত সহজেই না বলে দিল এই নিদারুণ পীড়াদায়ক সত্যি কথাটা। যদিও ঈশানী চোখ দুটো জ্বলছে খুব, গলাটাও কেমন ধরে এসেছে, তবুও বহু কসত্বে আওয়াজ বের করে কণ্ঠনালী খাদে নামিয়ে ও বলল, পৃথিবীটা গোল, কখন কার সাথে কিভাবে দেখা হয়ে যায় তা আগেভাগে কেউ বলে দিতে পারে না, আপনিও পারবেন না। তার মানে তুমি চাইছো যে তোমার সাথে আমার আবার দেখা হোক, তাই তো? উইশ ফর ডেঞ্জার, হ্যাঁ? বাইরে বৃষ্টির তোপ বেড়ে যেতেই ব্যাকসিট থেকে নিজের হুডিটা ঈশানীর মাথায় ছুঁড়ে মেরে কথাটা বলে সে। লোকটার কৌশল জানতে হবে, বলতে হবে। হুডিটা মেলে গিয়ে একেবারে ঈশানীর শরীর ঢেকে গিয়েছে। ঈশানী শুধু ঠোঁট কামড়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, শরীরে কথা বলার শক্তি অবশিষ্ট নেই। মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে এক্ষুনি, কারণ ইতিমধ্যে লোকটা নিজের আন্ডারকাট চুলগুলো ব্যাকব্রাশ করতে করতেই জিপ স্টার্ট দিয়েছে। অবশেষে ওদের এক রাতের কাহিনীর ইতি টেনে লোকটা চলেই যাচ্ছে। পেছে শুধু ঈশানীর জন্য রেখে যাচ্ছে এক ব্যথাতুর নীল হৃদয়, এক ঝাঁক নামহীন অসহায় অনুভূতি, আর সবশেষে এক সমুদ্র আবেগের প্লাবন। বাই দ্য ওয়ে, আমি অরণ্য। আচমকা সেই ডিপ হাস্কির শটটা কানে এসে লাগতেই ঝোঁকের বসে সামনে দৃষ্টিপাত করল ঈশানী। দেখল অরণ্য ইতিমধ্যে তার জিপের ভারী চাকায় পিচ ঢালা ভেজা রাস্তার নুড়ি পাথর পিষে দিয়ে ঈশানীকে ছাড়িয়ে অনেকটা পথ চলে গেছে। ঈশানী শুধু নির্বাক হয়ে দেখল। দেখতে দেখতে এতক্ষণের বহু কষ্টে দমিয়ে রাখা অশ্রুকণাটুকু কখন যে ওই অচেনা লোকটার নামে বিসর্জন দিয়ে দিল সে কথা বলা বাহুল্য। অশ্রুজলে যখন সামনের দৃশ্যপট আর নীলাম্বর চোখের কোটর জোড়া পুরোপুরি ঝাপসা হয়ে এলো, তখন আবারও নিঃশব্দে আখিপল্লব বুঝে এলো ওর। এত সমীকরণ মিলিয়ে কি লাভ? তার চেয়ে থাক না এমন একটু আধটু না পাওয়ার যন্ত্রণা। এই যন্ত্রণাটুকুর জন্য হলেও সে হৃদগহীনে এক আধার রাতে তরতাজা স্মৃতি হয়ে থেকে যাক সারা জীবন।